আজকে যে গল্পটি পাঠ করে শোনাচ্ছি, গল্পটির নাম বাড়ির কর্তা। লিখেছেন সুমতনাথ ঘোষ। বৈঠকখানার পাশে যে ছোট ঘরটা, তাতে থাকেন মহেশবাবু। ঐশ্বর্য দূরে থাক, বিলাসিতার তুচ্ছতম উপকরণও তার চোখে পড়ে না। এত বড় বাড়ি, যার দোতলা তিনতলা মিলিয়ে 12-13খানা ঘর, তার কর্তা যে ওইভাবে বাস করতে পারেন, তা চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত। বাস্তবিক ঘরটার মধ্যে ঢুকলে মনে হয় না যে এ বাড়ির কর্তা ওই মহেশবাবু। ওরই পয়সায় এত বিরাট অট্টালিকা। খাটো ধুতির উপর সাদা ফতুয়া গায়ে আর পায়ে একজোড়া চটি দিয়ে মহেশবাবু একটা হাতল ভাঙা ইজি চেয়ারে দিনের বেশিরভাগ সময় শুয়ে থাকেন, আর মুখে গড়গড়ার লম্বা নলটা লাগিয়ে, আর চোখে চশমা দিয়ে সংবাদপত্র, ধর্মগ্রন্থ প্রভৃতি পড়েন। বিলাসিতার মধ্যে আছে শুধু ওই তামাক খাওয়াটুকু। চাকরি জীবনে সর্বোচ্চ শিখরে যখন উঠেছিলেন, তখন যে দোকান থেকে তামাক খেতেন, আজও সেই দোকান থেকেই তামাক খান। এই অভ্যাসটুকু তিনি ছাড়তে পারেননি। যদিও এটা নিয়ে স্ত্রী মনোরমার সঙ্গে তার প্রায়ই ঠুকাঠুকি লাগে। মনোরমা বলেন, এত দামি তামাক খেয়ে মিছিমিছি পয়সা পুড়িয়ে দেওয়ার কোনো অর্থ হয় না। কিন্তু বৃথাই তর্ক। মহেশবাবু বলেন, শুধু ফি মাসে পেনশন নিয়ে ফেরবার পথে একেবারে তামাকের ঠোঙা হাতে করে নিয়ে বাড়ি ফেরেন। অম্বুরি তামাকের সুগন্ধ সমস্ত বাড়িটার আবহাওয়ার সঙ্গে এমনভাবে মিশে থাকে, যেন পা দিলেই আগে যেন তা স্মরণ করিয়ে দেয় বাড়ির কর্তার কথা। কিন্তু ওই পর্যন্তই। যারা আসে তারা নিচের সেই ঘরটার দিকে পিছন করে উপরে উঠে যায়। মহেশবাবু স্ত্রী, পুত্র, কন্যা, নাতি নাতনিদের গুঞ্জন শোনা যায়। সেখানে তাদের কত হাসি উচ্ছ্বাস, কত পরিচিত অপরিচিতদের নিত্য আনাগোনা। সে যেন এক আলাদা জগৎ, যার সঙ্গে মহেশবাবুর কোনো যোগাযোগ নেই। সত্যি মহেশবাবুকে দেখলে দুঃখ হয়। তার নিজের সংসারে নিজের অস্তিত্বটাই এখন বড় অদ্ভুত। এক বিরাট বৃক্ষের মূলে মতো তিনি আছেন, শুধু অদৃশ্যে। কেউ তাকে দেখে না, গ্রাহ্য করে না। অথচ তারই যারা ডালপালা, ফুল ফল, তাদের নিয়ে যত মাতামাতি, সংসারে যত প্রয়োজন। এমনকি স্ত্রী, যার উপর তার দাবি সবচেয়ে বেশি, তিনিও এখন কেমন যেন সবচেয়ে বেশি পর হয়ে গেছেন। নাতি নাতনিদের নিয়ে 5বার ডেকে পাঠালেও একবার তার সময় হয় না ওপর থেকে এসে তার সঙ্গে দেখা করার। হয়তো কখনো কাউকে দিয়ে বলে পাঠান, কি দরকার, ঠাকুমা বলতে বলে দিয়েছেন, এখন আর তার সময় হবে না আসবার। কি দরকার বলে মহেশবাবু একটু ইতস্তত করে আবার বলেন, না থাক, কোনো দরকার নেই। হয়তোবা একটা গভীর নিঃশ্বাস বুকের মধ্যে চেপে নিয়ে গড়গড়ার নলটা আবার মুখে তুলে দেন। মনোরমার সংসারের নানা ঝঞ্ঝাটে সে কথা ভুলেই যান। 3-4 দিন হয়ে গেলেও হয়তো তার সেই কথাটার কথা মনেই পড়ে না যে কর্তা তাকে ডেকে পাঠিয়েছিলেন। ঠাকুর চাকর আছে, তারা তাকে খেতে দেয়, তার ঘর সাফ করে, তার ফাই ফরমাস খাটে। শুধু টাকার প্রয়োজন হলে তা মনোরমাকে আর ডাকতে হয় না, একেবারে সোজা স্বামীর ঘরে এসে হাজির। কারুর কাছে তার হাত পাততে যেন মাথা কাটা যায়। রোজগারি ছেলে, বিবাহিতা মেয়ে, জামাই, নাতি নাতনি সকলকে যেন তখন পর বলে মনে হয়। অন্তত ঠিক তা মনে না হলেও নিঃসংকোচে তাদের কাছে হাত পেতে টাকা চাইতে যেন তার কেমন যেন বাঁধো বাঁধো ঠেকে। অথচ তিনি অনায়াসে মহেশবাবুর কাছে গিয়ে জুলুম করার ভঙ্গিতে, দেখি 25টা টাকা শিগগির। কোথায় পাবো এত টাকা? পেনশনের টাকা তো সব তোমার হাতে এনে দিয়েছি, এর মধ্যে সব খরচা হয়ে গেল বলে মহেশবাবু গড়গড়ার নলটা হাতে টেনে নিতে নিতে তার মুখের দিকে তাকান। রাগত স্বরে মনোরমা বলেন, খরচ হয়ে না গেলে কি তোমার কাছে আবার টাকা চাইতে আসতুম? কিন্তু কিসে এত টাকা খরচ করলে শুনি? এই তো গেল মাসে 70টা টাকা দিলুম, বললে মেয়ের কলেজ যাওয়ার ভালো শাড়ি ছিল না বলে ধার করে নিয়েছিলে, এখন কাপড়ওয়ালা তাগাদা করছে। আবার এ মাসে কি? এবার ঝংকার দিয়ে ওঠেন মনোরমা, তোমার মেজো মেয়ে যে বাচ্চা কাচ্চা নিয়ে এসে রয়েছে এখানে আজ 1 মাস হলো, তা কি চোখে দেখতে পাও না? তাদের জন্য কি বেশি দুধ নিতে হচ্ছে, তার দাম দিতে হবে না? তাই বলো? ও, মিনু এখানে রয়েছে বটে, ভুলেই গিয়েছিলুম।
বলে মহেশবাবু সুরসুর করে উঠে গিয়ে বাক্স থেকে 25টা টাকা এনে স্ত্রীর হাতে গুঁজে দেন। টাকাটা হাতে নিয়ে এবার মনোরমা বলেন, মেয়েরা বিয়ে হলে পর হয়ে যায় শুনেছি, কিন্তু বাবা মার কাছে তারা তো চিরকাল তেমনি থাকে। আমি তো কই কোনোদিনও তাদের ভুলতে পারি না, আর তুমি বাপ হয়ে কি করে মেয়ের কথা ভুলে থাকো তা ঈশ্বরই জানেন। বলতে বলতে মহেশবাবুর ঘাড়ে সমস্ত অপরাধের বোঝা চাপিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যান। অবশ্য মহেশবাবুকে এর জন্য দোষ দেওয়া যায় না। মেয়েদের বিয়ে হয়ে গেছে অনেক দিন। তাছাড়া যে মেয়ে যেদিন প্রথম বাপের বাড়ি আসে সেদিন একবার বাপের ঘরে ঢুকে তাকে প্রণাম করে জিজ্ঞাসা করে, বাবা কেমন আছো, তোমার শরীর এখন কেমন? তিনিও তার যথারীতি সংক্ষেপে শুধু এইটুকু বলেন, আর শরীর এখন কি আর ভালো থাকার কথা মা, এখন গেলেই হয়। কি যে বলো বাবা, তোমার এমন কি বয়স হয়েছে? বলতে বলতে ঘর থেকে বেরিয়ে মেয়েরা সেই যে ওপরে মায়ের কাছে ঘরে গিয়ে ওঠে, তারপর আর বাপের সঙ্গে কোনো রকম সম্পর্কই থাকে না। মাই যেন তাদের সব। মায়ের সঙ্গে খাওয়া দাওয়া, উঠা বসা, সিনেমা দেখা, এখানে ওখানে ট্যাক্সি করে বেড়াতে যাওয়া ইত্যাদি। তারপর যেদিন সেই মেয়ে আবার শ্বশুরবাড়ি যায়, ট্যাক্সি এসে যখন গেটে দাঁড়িয়ে থাকে, তখন সেজে গুজে বাপের ঘরে ঢুকে একবার ঢিপ করে একটা প্রণাম করে ভারী গলায় শুধু বলে, বাবা আমি যাচ্ছি। এসো মা বলে তিনি যখন আশীর্বাদ করেন, তখন মেয়ে আক্ষেপের সঙ্গে বলে, একবার তো তুমি আমার ওখানে গেলে পারো বাবা, তোমার জামাই কত দুঃখ করে, বলে এতদিন বিয়ে হয়েছে একবারও এলেন না আমাদের এখানে। মেয়ে জামাই তো তোমার পর নয় বাবা। তা ঠিক, আচ্ছা দেখি মা, এবার যাবার চেষ্টা করব। এই বলে মহেশবাবু বিদায় দেন মেয়েকে, কিন্তু ওখানেই শেষ। তারপর মেয়েও আর বাপের খবর নেয় না, বাপও মেয়ের কথা ভুলে যান। ছোট মেয়ে দুটো বাড়িতেই আছে, কিন্তু তাদের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই বললেই চলে। তারা কলেজে পড়ে, তাছাড়া তাদের আছে গানের ক্লাস, নাচের স্কুল, সেতার শেখা, জলসা, সিনেমা, ইদানিং আবার অতিরিক্ত উপদ্রব বেড়েছে ছেলেদের মতো খেলার মাঠে যাওয়া। আজ ফুটবল, কাল ক্রিকেট, পরশু এনসিসি, আর তারপর দিন অলিম্পিক ইত্যাদি ইত্যাদি। তারা কখন বাড়িতে থাকে বা কখন না থাকে তার খোঁজই রাখেন না মহেশবাবু, আর তার রাখবার উপায়ও নেই। তবু যদি কোনো দিন জিজ্ঞাসা করেন, হ্যাঁ গো কাল তোমার ছোটো মেয়ে সন্ধ্যের পর সেজেগুজে একটা ছোকরার সঙ্গে কোথায় যাচ্ছিল, গিন্নির কাছ থেকে হয়তো তখনই জবাব আসে, তা জেনে তোমার লাভ কী? মহেশবাবু গড়গড়ার নলটা মুখ থেকে নামিয়ে নিয়ে বলেন, না মানে ছোকরার চালচলনটা আমার ভালো মনে হলো না। সমত্ত মেয়ে আমার, ওর সঙ্গে বেশি মেলামেশা করাটা আমি পছন্দ করি না। তুমি রেবাকে ডেকে বলে দিও। ঘর থেকে বেরোতে গিয়ে মনোরমা থমকে দাঁড়িয়ে বলেন, ও মা, তুমি কার সম্বন্ধে কি বলছো জানো? ও যে আমাদের ব্যারিস্টার রায়ের ছেলে অতনু, সামনের সেপ্টেম্বরে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকা যাচ্ছে। আমাদের এ অঞ্চলে অমন ভালো ছেলে কটা আছে? মহেশবাবু সব শুনে বললেন, ভালো ছেলে হলেই যে একেবারে যুধিষ্ঠির হবে তার কি মানে আছে? অপবাদ একটা রটতে কতক্ষণ। তাই বলছিলুম তুমি মেয়েকে একটু সাবধান করে দিও, অন্তত আমার নাম করে। তার মুখের কথা কেড়ে নিয়ে মনোরমা বলেন, থাক, ও নিয়ে আর তোমায় মাথা ঘামাতে হবে না। তোমার মেয়ে কচি খুকি নয়, আজ বাজে কাল বিয়ে পাশ করবে। বলতে বলতে তিনি গৃহান্তরে চলে যান। মহেশবাবু কর্তৃত্ব এ সংসারের কেউ মেনে না নিলেও তিনি যে বাড়ির কর্তা, এ বাড়ির প্রতিটি সুখ দুঃখের দায়িত্ব যে তার স্কন্ধে, কেউ না মানলেও সে কথা তিনি কিছুতেই ভুলতে পারেন না। হঠাৎ কোনো দিন ডাক্তারবাবুকে ব্যাগ হাতে করে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলে তার বুকটা ধড়াস করে ওঠে। চাকর বাকরেরা বা ছেলে পিলে যাকে সামনে দেখতে পান ডেকে জিজ্ঞেস করেন, এই শোন, কার অসুখ করেছে রে? হয়তো শোনেন মেজো ছেলের বড় মেয়েটার প্যারাটাইফয়েড, কিংবা বড় মেয়ের ছোট ছেলেটার বুকে সর্দি বসেছে। নাতি নাতনির অসুখ শুনে বিচলিত হয়ে পড়েন মহেশবাবু। তখনই মনোরমাকে ডেকে পাঠান। 3-4 বার ডেকে পাঠাবার পর হয়তো তার সময় হয়। তিনি একসময় ঘরে ঢুকে বলেন, কি হয়েছে, এত ডাকাডাকি করছো কেন? মহেশবাবু চিন্তিত মুখে বলেন, হ্যাঁ গো, শুনলাম বাবলুর নাকি বুকে সর্দি বসেছে। তাই বলছিলাম কি, হোমিওপ্যাথি না দেখিয়ে ভালো একজন অ্যালোপ্যাথকে দেখালে কেমন হয়?
কোন ডাক্তারকে দেখালে ভালো হয় সে তার বাবা মা রয়েছে, তারা বুঝবে। তোমাকে তা নিয়ে মাথা ঘামাতে কে বলেছে? তুমি তোমার নিজের চরকায় তেল দাও। বলে মার চেয়ে ব্যথিনী তারে বলি ডান। বলতে বলতে স্বামীর মুখের উপরে একটা তীক্ষ্ণ কটাক্ষ হেনে ঘর থেকে দ্রুত বেরিয়ে যান মনোরমা। কিন্তু তবু তার ভাবনা যায় না। তিনি ডাক্তারের আসা যাওয়া লক্ষ্য করেন, তেমনি উদ্বেগের সঙ্গে রোগীর অবস্থা জিজ্ঞেস করে বেড়ান বাড়ির ছোট বড় সকলকে। হ্যাঁ রে, কেমন আছে আজ বাবলু? ওদিকে বড় বা মেজ ছেলের দর্শন পাওয়া মহেশবাবুর কাছে একটা দুর্লভ সৌভাগ্য। যদি কোনো কারণে কোনো দিন তাদের ডেকে পাঠান তো তারা চেষ্টা করে বাপকে এড়িয়ে যেতে। তারা মনে ভাবে বাবা বুঝি টাকার তাগাদা করবেন বলে তাদের ডাকাডাকি করছেন। বড় ছেলে ছোট আদালতে ওকালতি করে, আর ছেলে মেয়ের হাওয়া বদলাতে বিদেশ নিয়ে যাবার সময় মহেশবাবুর কাছ থেকে 3 মাসের করারে 500 টাকা নিয়েছিল, কিন্তু 3 বছর কেটে গেছে, সে টাকা আজও শোধ করেনি। তাই বাপকে ভুল বুঝে লুকিয়ে বেড়ায়। আজ মেজো ছেলে ব্যবসায়ী, বিএ ফেল করে এক্সপোর্ট ইম্পোর্টের কারবার করে। মোটা লাভের অর্ডার দেখিয়ে মহেশবাবুর কাছ থেকে একাধিকবার টাকা চেয়ে নিয়েছে। মোটা লাভও হয়তো সে করেছে, কিন্তু মহেশবাবুকে তার টাকা শোধ দেওয়া আজও পর্যন্ত তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। সবচেয়ে মজা, কোনো দিন যদি এ নিয়ে তিনি গিন্নিকে কিছু বলতে যান তো উল্টো ফল হয়। তারা দিয়ে ওঠেন মনোরমা, বলেন ছোকরারা কি তোমার পর যে কাবুলিওয়ালার মতো তাদের কাছে টাকার তাগাদা দিতে হবে? যখন তাদের সময় হবে তখন তারা নিশ্চয়ই তোমাকে দিয়ে দেবে। ছেলে মেয়েরা না এলেও নাতি নাতনিরা আসে বই কি। একদিন নাতি নাতনিগুলোর জ্বালায় অস্থির হয়ে পড়েন মহেশবাবু। কোনো দিন খবরের কাগজ খুঁজে পান না, কোনো দিন বা চশমা, কোনো দিন বা ফাউন্টেন পেনটা। হাঁকাহাঁকি ডাকাডাকি করেন ছোট ছেলের নাম ধরে, বাপি, ওরে বাপি। 3 তলার চিলে কুঠুরিতে বসে টেস্ট পরীক্ষার পড়া তৈরি করতে করতে ছুটে নেমে আসেন বাপি। তারপর এ ঘর ও ঘর খুঁজে কাগজটা এনে দিয়ে মহেশবাবুর হাতে। মহেশবাবু নাতি নাতনিদের শাসন করেন, ফের যদি কোনো দিন তোরা কেউ আমার জিনিসে হাত দিবি তো মেরে ছাল চামড়া তুলে দেব। ছেলে মেয়েগুলো দাদুকে ভেঙচি কাটতে কাটতে তারই কথার পুনরাবৃত্তি করে লুকিয়ে পড়ে আনাচে কানাচে। একদিন চশমাটা অনেকক্ষণ ধরে খুঁজে না পেয়ে মহেশবাবু একেবারে রাগে অগ্নিমূর্তি হয়ে উঠলেন। একটা নাতির হাত ধরে বললেন, এ নিশ্চয়ই তোর কাজ, শিগগির বের করে দে কোথায় রেখেছিস, তা না হলে মেরে হাড় ভেঙে দেব। দাদুর ক্রুদ্ধ মুখের দিকে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেললে। তারপর চোখ রগড়াতে রগড়াতে বললে, আমি বুঝে নিয়েছি, দুলু তো নিয়েছিল। সঙ্গে সঙ্গে তার হাত ছেড়ে দিয়ে মহেশবাবু চিৎকার করে উঠলেন, দুলু, ও দুলু, হারামজাদা, শিগগির শোন এদিকে। শঙ্কর ছুটে গিয়ে সিঁড়ির নিচ থেকে দুলুকে টানতে টানতে এনে হাজির করে দাদুর কাছে। বলে, এই যে দাদু লুকিয়েছিল সিঁড়ির তলায়। তারপর তার হাফ প্যান্টের পকেট থেকে শঙ্কর চশমাটা টেনে বার করে সেই মহেশবাবুর হাতে দিলে অমনি তিনি দুলুর কান মোলে 2 গালে 2 চর কষিয়ে দিয়ে বললেন, হারামজাদা, ফের আমার জিনিসে হাত দিয়েছিস? সেদিন না আমার কলমের নিবটা তুই ভেঙে দিয়েছিলি? কাঁদতে কাঁদতে দুলু এবার ওপরে উঠে মায়ের কাছে চলে গেল। মা ছেলেকে বুকে টেনে নিয়ে ভোলাচ্ছে, এমন সময় হঠাৎ মনোরমা সেখানে গিয়ে পড়লেন। বললেন, কি হয়েছে রে মেজবউ, ও এত কাঁদছে কেন? মেজবউ একটু চুপ করে বললে, দেখুন না বাবা ওরে কীরকম মেরেছেন, দুটো গাল একেবারে লাল হয়ে উঠেছে। তারপর আবার একটু থেমে আপন মনেই বলে ছেলেকে, তুই যাস কেন দাদুর কাছে? দাদু তোকে 2 চোখে দেখতে পারে না, জানিস তো? মনোরমা প্রতিবাদ করে বলেন, ও কি কথা গো মেজবউ, ওর সামনে ওসব কথা বলতে আছে? ও বালক, ওর কি মনে হবে বলো দেখি? যা সত্যি তার কতদিন চেপে রাখবো মা? ও বালক বলে কি এটুকু বোঝবার শক্তি ওর নেই? এখনও কীরকম ফোপাচ্ছে দেখুন না। বলতে বলতে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে আবার গর্জে উঠল, আমি বরাবর লক্ষ্য করেছি বাবা একেবারে আমার ছেলেকে দেখতে পারেন না। কোনো অন্যায় কেউ দোষ করলে তিনি আগে বলে ওঠেন, এ ঠিক ওই দুলো বেটার কাজ। ক্রোধে অগ্নিমূর্তি হয়ে তখনই মনোরমা একেবারে মহেশবাবুর ঘরে নেমে এলেন। তারপর বললেন, তুমি কেন দুলুকে অমন করে মেরেছ?
দিন দিন তোমার যেন ভীমরতি হচ্ছে। মহেশবাবু স্ত্রীর মুখের দিকে চেয়ে বললেন, বারে, ওরা যা তা অসভ্যতা শিখবে, আর আমি চোখে দেখেও ওদের শাসন করতে পারবো না। মনোরমা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, এই আমার দিব্যি রইল, আজ থেকে যদি আর কোনো ছেলের গায়ে তুমি হাত দিয়েছ, তাহলে হয় তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে, নয় আমি। এর উপর আর কোনো কথা বলতে না পেরে মহেশবাবু শুধু অস্ফুট স্বরে বললেন, বেশ, তোমাদের ভালো হোক মন্দ হোক, কখনো সেদিকে আর আমি ফিরেও তাকাবো না। তবে এর ফল একদিন তুমি পাবে, মনে থাকে যেন। সেদিন আমি দেখতে আসবো না, কিন্তু তুমি এই বুড়োটার শাসনের কি মূল্য বুঝবে তখন হাড়ে হাড়ে। মহেশবাবু এরপর থেকে চুপ করেই থাকেন, কোনো কথা বলেন না। নিজের ইজি চেয়ারটায় বসে গড়গড়ার নলটা মুখে দিয়ে ভ্রুক ভ্রুক আওয়াজ তুলতে তুলতে কখনো ঝিমন, কখনো বা খবরের কাগজটা বুকের উপর দিয়ে নাক ডাকতে থাকেন। নলটা কিন্তু সবসময়ই তার হাতে ধরা থাকে, তার জীবনের ওই বুঝি শেষ সম্বল। সেদিন চাকরটাকে ডেকে ডেকে তার গলা ধরে গেল, ওরে হারা, কোথায় গেলি, তামাকটা দিয়ে যা। 10 বার ডেকেও কোনো সাড়া পাওয়া গেল না। ও বেটার গায়েও এ বাড়ির হাওয়া লেগেছে দেখছি, বলে আবার একটু পরে তিনি, হারা, ও হারা, তামাক দিয়ে যা, বার কত হাঁক পারলেন। তখনও হারাধনের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে ভেতরে ভেতরে আগুনের মতো জ্বলতে লাগলেন। ঘর থেকে বাইরে বেরিয়ে বার কতক পায়চারি করে ইজি চেয়ারটায় হেলান দিয়ে বসেছেন। এমন সময় হারাধন কলকে হাতে প্রবেশ করলো। তাকে দেখেই মহেশবাবু একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। বললেন, হারামজাদা, আমার ডাক কি তোর কানে যায় না? আমাকে মনিব বলে মনে করিস না? কে ডাকছে তো ডাকছে নাকি? হারাধন কি বলতে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে ধমক দিয়ে তাকে চুপ করিয়ে দিলেন মহেশবাবু। বললেন, চুপ কর বদমাইশ কোথাকার, আবার মিথ্যে কথা বলার চেষ্টা হচ্ছে। বেরো, আবি নিকালো, এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে, এই মুহূর্তে, আমার হুকুম। চাকর গম্ভীর মুখে সেখান থেকে বেরিয়ে গেল বটে, তবে বাইরে নয়, একেবারে সোজা তেতলায় গিন্নিমার কাছে গিয়ে হাজির হলো। তার মুখ থেকে বাবুর হুকুমের কথা শুনে তখনই দ্রুত পায়ে নেমে এলেন মনোরমা। তারপর স্বামীর ঘরে ঢুকে গম্ভীর স্বরে বললেন, তুমি নাকি হারাধনকে জবাব দিয়েছ, বলেছ এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে। মহেশবাবুর রাগ তখনও কমেনি, জোরালো স্বরে বললেন, হ্যাঁ দিয়েছি তো, ওকে ভয় করব নাকি? বেটা চাকর এত বড় আসপদ্দা যে ডেকে ডেকে আমার গলা ধরে গেলেও তবুও আমার কথার উত্তর দেয় না। মনিব বলে তার মনে এতটুকু সমীহ নেই? এখনই ওর যা মাইনে বাকি আছে ওকে চুকিয়ে বিদেয় করে দাও, ও চলে যাক। মনোরমা এবার চড়া সুরে উত্তর দিলেন, তোমার হুকুম মেনে কাজ করতে গেলে তো আমার চলে না। বলি, তোমার তামাক সাজবার জন্য তো আর আমি চাকর রাখিনি। সকালবেলা তোমার তামাক সাজাটা আগে না বাসন কুসন মাজাটা আগে, তাই শুনি। ঠাকুরের ওদিকে উনুন জ্বলে যাচ্ছে, তাকে জোগাড় না দিলে ছেলে মেয়েদের স্কুল কলেজের আপিস আদালতের ভাত সময়ের মধ্যে হয় কি করে? বলি, এতটুকু আক্কেল বিবেচনাও কি তোমার নেই? আমি বলে কতদিন ধরে সাধি না করে জামাইবাবুকে খোসামত করে তার কাছ থেকে এই চাকরটা আনিয়েছি, এখন তাকে না তাড়ালে তোমার বুঝি চলছে না? বলি, ও চলে গেলে আমাদের সংসারে কাজগুলো কি তুমি করে দেবে? একটা দুরন্ত রাগ ভেতরে চেপে মনোরমা বললেন, ফের যদি কোনোদিন আমার চাকরের উপর আর মেজাজ করেছো, তা তোমার একদিন কি আমার একদিন। উনি বাড়ির কর্তা মনিব, শুধু বসে বসে তামাক খাওয়া ছাড়া আর কিছু বোঝেন না। অত যদি তামাক খাবার শখ, তো নিজে সেজে খেতে পারো না? তারপর কতকটা রাগত্ব স্বরেই বলে উঠলেন, এত বড় সংসারের কাজ করতে করতে দুটো লোক হিমশিম খেয়ে যায়, তাই একা ওই হারাধন হাসি মুখে করে দিচ্ছে, তা বুঝি তোমার সহ্য হচ্ছে না? এত যদি অসহ্য বোধ হয় তো অন্য কোথাও গিয়ে থাকো গে। তোমার এই মনিবগিরি এখানে ফলাতে এসো না, তা আমি স্পষ্টই বলে দিচ্ছি। মনোরমা ঘর থেকে চলে যেতে চুপচাপ ইজি চেয়ারে শুয়ে মহেশবাবু ভাবতে থাকেন, তার জীবনে কোথাও যেন কি একটা গোলমাল ঘটেছে। তা না হলে একদিন এই বাড়ির চাকর বাকর থেকে ছেলে মেয়ে, স্ত্রী, মাছি মশা পর্যন্ত তার হুকুমে উঠত বসত, অথচ আজ আর তারা কেউ তাকে মানে না কেন? বন্ধুরা,
যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো প্লিজ।